আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ, রায়গঞ্জের সাংবাদিক সহ ৬ জন, রংপুর, মাগুরা, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, সিলেট ও বগুড়া এবং ঢাকা সহ দেশের ১৮ জেলায় অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে তারা নিহত হন। এছাড়া বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন সহস্রাধিক। আগুন দেওয়া হয় মোটরসাইকেল সহ প্রাইভেট কার সহ বেশ কিছু যানবাহনে। বিস্তারিত ওয়ালিউল্লাহ উলির ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এছাড়া রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার লিটন, তার ভাই টিটু, ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর খন্দকার, সাংবাদিক প্রদীপ ভৌমিক, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ শহরে পুলিশের সাথে সংঘর্ষে যুবদল নেতা রঞ্জু ও ছাত্রদল কর্মী সুমন নিহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। সদর উপজেলা ভূমি অফিস, জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। লক্ষ্মীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। হামলা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ও গোলাপগঞ্জ থানায়। ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে নগরীর আঞ্চলিক নির্বাচন অফিসে। শেরপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পুলিশ গাড়ি উঠিয়ে দিলে ৩ জন নিহত হয়েছে। পুলিশ সুপারের বাসভবন ও জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়েছে। নরসিংদীতে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুন নাতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন, উপজেলা চেয়ারম্যানের ভাইসহ ৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২০ জন। মাগুরায় ছাত্রলীগ ও যুবলীগের সাথে শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বি সহ ৪ জন। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। মোহাম্মদপুর উপজেলা ইউনো অফিস ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আগুন দেওয়া হয়। রংপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুরো নগরী রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় সহ ৪ জন নিহত হয়। এতে গুলিবিদ্ধ সহ ৫০ জন আহত হয়েছে। আওয়ামী লীগ সংসদ সদস্য ডিউক চৌধুরীর বাড়িতে আগুন দেওয়া হয়। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে ৫ আন্দোলনকারী শিক্ষার্থী নিহত হয়, আহত হয় ১৫০ শতাধিক। কুমিল্লার দাউদকান্দিতে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে পুলিশের কনস্টেবল সহ ৩ জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় রোববার সকালে শিক্ষার্থীরা জড়ো হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ ও সাংবাদিক সহ অর্ধশত আহত হন। পরে হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বগুড়া শহরে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় আহত হয় অর্ধশত। দুপচাঁচিয়ায় পুলিশের গুলিতে ৪ জন নিহত হয়েছে। খুলনায় সংসদ সদস্য হেলাল উদ্দিন, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবন সহ বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। জয়পুরহাটে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শামসুল আলম দুদু সহ অর্ধশতাধিক আহত হয়েছে। কক্সবাজার শহরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে জেলা বিএনপির কার্যালয়। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন ও দুর্নীতি দমন কমিশন অফিসে হামলা চালায় বিক্ষুব্ধরা। বিভিন্ন স্থানে ২৫টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়েছে। পুরো নগরী রণক্ষেত্রে পরিণত হয়। দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভধরা। বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। কুষ্টিয়া, রাজশাহী, কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। এছাড়া গাজীপুর, ভোলা, মোংলা, বাগেরহাট, সুনামগঞ্জ সহ সারা দেশে আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে রাজধানী জুড়ে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত ঢাকা। সংঘর্ষে এখন পর্যন্ত শিক্ষার্থী সহ 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। রাজধানীর অসহযোগ আন্দোলনের চিত্র তুলে ধরছেন শফিক শাহীন। রাজধানীর কারওয়ান বাজার বাংলা মোটর এলাকায় বিকেলের চিত্র এটি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে বিরতিহীন গ্রেনেড ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষ চলে দীর্ঘ সময় ধরে। শত শত রাউন্ড গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। কখনো সামনে আগায় আন্দোলনকারীরা, আবার ধাওয়া খেয়ে কখনো কখনো পিছু হটে সরকার সমর্থকরা। বাংলা মোটর, সার্ক ফোয়ারা এবং কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে সকালে উত্তরায় অসহযোগ আন্দোলন কর্মসূচির পক্ষে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের হঠাতে পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। এ সময় কয়েকটি স্থাপনায় ও গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। রাজধানীর শাহবাগ এলাকায় সকাল থেকেই অসহযোগ আন্দোলনের পক্ষে জড়ো হন হাজারো শিক্ষার্থী। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সাথে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা এক দফা দাবিতে স্লোগান দেয় এবং দেশের মানুষকে অসহযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানায় তারা। ধানমন্ডি 27 নম্বর এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এ সময় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুটতেও দেখা যায় সরকার সমর্থকদের।
এছাড়া সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিলে সেখানেও সংঘর্ষ বাধে। সংঘর্ষ হয়েছে জিগাতলা এবং ধানমন্ডি এলাকায়। পুরানো ঢাকার আদালত অঙ্গনেও অসহযোগ আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। জাতীয় প্রেস ক্লাব এলাকায় সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের অসহযোগ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেন নেতারা। সেখানে দফায় দফায় সংঘর্ষ চলে, কদম ফোয়ারা পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটে। মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বছিলা, রাজাবাজার সহ রাজধানী জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে সংঘর্ষ হয়। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে একদিন এগিয়ে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ। কারফিউ জারির সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পাঠানো এক বিবৃতিতে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। রোববার সারাদিন ঘটে যাওয়া সংঘর্ষের প্রেক্ষিতে দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানান তারা। ঢাকায় এসে রাজপথগুলোকে অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে এই বিবৃতিতে। কর্মসূচি চলাকালে সংবাদকর্মীদের উপর হামলা না করার জন্য ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হাতে নৈরাজ্যবাদীদের দমন করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব ABM সারোয়ার আলম সরকার জানান, প্রধানমন্ত্রী বলেছেন, যারা এখন সহিংসতা চালাচ্ছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। রোববার গণভবনে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে তিনি এই নির্দেশনা দেন। বেশ কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানগণ এই বৈঠকে অংশ নেন। কারফিউ ভঙ্গ করে ঘরের বাইরে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, পুলিশের অবস্থান ছাত্রদের বিরুদ্ধে নয়, বরং যারা এই আন্দোলনকে ঘিরে নাশকতা করছে তাদের দমন করতেই প্রস্তুত ডিএমপি। চলমান আন্দোলনে রোববার নগরীতে 350 জন পুলিশ আহত এবং 3 জন নিহত হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইরে হতে পারে না। সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স এবং 100% আইন অনুযায়ী পরিচালিত হবে। কারফিউ জারির পর রোববার রাতে রাজধানী ঘুরে সার্বিক পরিস্থিতি নিয়ে সবশেষ অবস্থান জানাচ্ছেন আমাদের সহকর্মী মেজবাহ হাসান। এই মুহূর্তে আছে রাজধানীর কারওয়ান বাজার। যদিও দিনের বেলায় এখানে যে অগ্নিগর্ভে পরিণত হয়েছিল সেই ক্ষত স্থানে এখন পর্যন্ত এখানে শান্ত, নিবিড় এবং নিস্তব্ধ। ঠিক সন্ধ্যা 6টায় যখন কারফিউ জারি করে তারপর থেকে কিন্তু পুরো এলাকায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়, কিন্তু এরপরে সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু পুরো এলাকা কিন্তু দোকানপাট পুরো এলাকা কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ বের হচ্ছেন, তারা প্রয়োজনে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না এবং যারা অফিসগামী ছিলেন তারা কিন্তু বাসায় ফিরছেন এবং মধ্যরাত পর্যন্ত অনেকে যানবাহনের অভাবেও বাসায় ফিরতে পারেনি, তারা কিন্তু বাসায় ফিরছেন। এছাড়া পুরো সন্ধ্যার পর থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু সেনাবাহিনীর টহল দেখতে পেয়েছি এবং বিজিবি এবং আইন শৃঙ্খলা
শৃঙ্খলা বাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি। আমরা কারওয়ান বাজারের অবস্থা যদি এখন বলতে চাই, এখন কিন্তু অনেকটাই নিস্তব্ধ এবং স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল করছে, যেহেতু রাত গড়িয়েছে। কিন্তু এই স্থানটায় কিন্তু সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু পুলিশ এবং বিক্ষুব্ধ জনতা, সাধারণ শিক্ষার্থী তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে কিন্তু এখান থেকে পুরো শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত কিন্তু ছাত্র জনতা দখলে নিয়েছিল এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে পিছু হটায় এবং কারফিউ জারির পর থেকেই কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু সরকার দলীয় যে সংগঠনগুলো আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে তারপর থেকে তাদের দখলে ছিল সন্ধ্যার আগ পর্যন্ত। কিন্তু তারপর থেকে কিন্তু কারফিউ জারির পর থেকে পুরো পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক দেখছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর টহল আমরা দেখেছি। এই ছিল সবশেষ। রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। রোববার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর, উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে শনিবারই সরকার ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল। দেশব্যাপী বিশৃঙ্খলার প্রেক্ষিতে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কারফিউর ঘোষণা আসলো। সোমবার থেকে ৩ দিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোম, মঙ্গল এবং বুধবার এই সাধারণ ছুটির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার থেকে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে রোববার খোলা ছিল সব সরকারি বেসরকারি অফিস। তবে সারা দেশে ব্যাপক সহিংসতা এবং বিশৃঙ্খলার মধ্যেই আগামী ৩ দিন এই সাধারণ ছুটির সিদ্ধান্ত নিল সরকার। দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে উল্লেখ করে ছাত্রছাত্রী এবং অভিভাবক সহ সকলকে ঘরে ফিরে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রোববার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক এক বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করার বিষয়টি জানানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে দলের সকল নেতাকর্মীকে শরিক হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান তিনি অভিযোগ করেন, হত্যা সংঘাতে আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। রোববার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে, সরকারের পদত্যাগের দাবিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। পুরো দেশ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে। ছাত্র জনতা চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে। সারা দেশ আজকে জনগণের আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি। আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে সে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতোভাবে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সরকার ছাত্র, যুবক, শিশু, নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে। সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ জাগ্রত হয়েছে। যারা সহিংসতা করছে তারা শিক্ষার্থী নয় জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি জামাতের ক্যাডারদের এই সহিংসতার দায় আন্দোলনকারীদেরই নিতে হবে। রোববার বিকেলে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গুলি না করে সে নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আদালত তার পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রোববারে আদেশ দেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুলিতে এই পর্যন্ত মারা গেছে 2 শতাধিক। আন্দোলনে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি না করে সেই নির্দেশনা চাওয়া হয় রিটে। রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই রিটকারীরা আদালতে এসেছেন। এমনকি রিটটি যথাযথভাবে করা হয়নি বলেও আদালতে তুলে ধরেন তিনি। শুনানি শেষে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেয়। যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে। যদি প্রয়োজন হয় তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে। আমরা আদালতকে জানিয়েছি যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন। একজন বলছেন এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইডভাবে আসেন নাই। আমাদের কি সেই রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না? অ্যাটর্নি জেনারেল ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন। আমাদের যে প্রোটেস্টের ব্যাপার, সেই প্রোটেস্টের ব্যাপারে উনি বলেছেন এটাও তাদের সাংবিধানিক অধিকার। রিটকারীর আইনজীবীরা বলেন, মানুষের জীবন রক্ষার্থেই তাদের আদালতে আসা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন গুলি করতে পারবে তা আইনে স্পষ্ট বলা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না। পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন সহ 2 জন রিটটি দায়ের করেন। এর আগে 2 দিন রিটের ওপর শুনানি হয়। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বিষয়টি এখন শিক্ষার্থীদের অধিকারের পর্যায়ে নেই, তারা ক্ষমতার সংঘাতে চলে গেছে। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দল না হয়েও তার প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে কথা বলছে, যা মেনে নেয়ার বিষয় নয়। এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা, সেটা পূরণ হলো। তারপরে দাবি ছিল আলোচনা, সেটা দাঁড় খুলে দেওয়া হলো। তারপরে দাবি ছিল বিচার, সেটাও বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো, কাজ শুরু করলো, বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনবো। সকল দাবি পূরণ হয়ে গেল। তারপরে এখন হচ্ছে এক দফা দাবি, মানে ওখানে তারা যেতেই যাবে। এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একত্রতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা ডিসলভ করে এখন আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডে 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। গত 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছে 666 কোটি টাকা কর চাওয়ার বিরুদ্ধে ডক্টর ইউনূসের করা রিট 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।